ক্লাস 8 আজকে আমি তোমাদের পড়াবো যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন কি বা যোজ্যতায় কি? যোজ্যতাটা কি? যোজ্যতা হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। কার যুক্ত হওয়ার ক্ষমতা? পরমাণু আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, সেই যৌগ গঠন সময় সে ইলেকট্রন হয় সে সমভাবে ব্যবহার করবে, নয় সে ইলেকট্রন একজন ছেড়ে দেবে আর একজন সে ইলেকট্রন গ্রহণ করবে, এরই মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। তো যে ইলেকট্রন বাইরের কক্ষে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বা সেই ইলেকট্রন গ্রহণ করছে, সেই সংখ্যাটাকে হচ্ছে কী বলা হচ্ছে? যোজ্যতা। আর এই যুক্ত হয়ে সে কী করতে পারে? যৌগ গঠন করতে পারে। কীরকম যৌগ ঘটে? হয় আয়নীয় যৌগ করে, না হয় সে সমযোজী যৌগ তৈরি করে। এইবার তোমাদেরকে আমি একটা উদাহরণ দেব যে যখন আমাদের বাড়িতে ধরো কোনো ভেজা দেওয়াল আছে এবং সেই ভেজা দেওয়ালের যদি কোনো ইলেকট্রিক তার কোনো লুজ কানেকশান থাকে, ভেজা দেওয়ালে আমাদের হাত দিলে পরেই শক খায়, তাই তো? কেন? সেখানে ভেজা দেওয়াল মানে কি? জল। জল হচ্ছে কিন্তু সমযোজী যৌগ H2, বিশুদ্ধ জলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে না, কিন্তু এর মধ্যে কি থাকে? নুনটা, অর্থাৎ নুন মেশানো থাকে। হ্যাঁ, এই নুনটা কী হয়? ধরো সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড কী হয়? আয়নে ভেঙে যায়, সোডিয়াম প্লাস Cl মাইনাস আয়নে ভেঙে গিয়ে এই আয়নে কী হচ্ছে? তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন করার জন্য আমাদের কি হয়? আমরা শক খাই। তাহলে আয়ন কি তোমাদের এবার প্রশ্ন হতে পারে? আয়ন হচ্ছে কোনো একটা পরমাণু সে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে কি? ঋণাত্মক আয়ন হবে, আর যে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ধনাত্মক আয়ন হবে। যেমন ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। তাহলে আয়ন আমি কি বললাম? দুরকম, একটা হচ্ছে ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। ধরো আমি একটা সোডিয়াম পরমাণু ছবি এঁকেছি। এই সোডিয়াম পরমাণুতে কী আছে? 11টা প্রোটন আছে, 12টা নিউট্রন। নিউট্রন হচ্ছে কি? প্রসম। প্রোটন কি? ধনাত্মক চার্জ। আর যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, তাই তো? তাহলে ইলেকট্রন কটা থাকবে? 11টা ইলেকট্রন থাকবে। তাহলে এই সোডিয়াম পরমাণুর কেন্দ্রে থাকে 11টা প্রোটন, 12টা নিউট্রন। এবার ইলেকট্রন যে 11টা, প্রথম কক্ষে সর্বাধিক 2টো থাকে, তারপর কক্ষে সর্বাধিক 8টা, তারপর দেখো একটা, তাহলে কি হচ্ছে? 2 আর 8 10 আর 11। এই সোডিয়াম পরমাণু কিন্তু সুস্থির নয়। এই পরমাণুগুলো কী করতে চায়? তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো পেতে চায়। নিষ্ক্রিয় মৌলগুলোর কাঠামো কি হয়? বাইরের কক্ষে তাদের 8টা থাকবে, না হয় 2টো একমাত্র হিলিয়াম পরমাণু আছে, বাকি সবার কিন্তু বাইরের কক্ষে 8টা। তাহলে এই একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয় তাহলে বাইরের কক্ষে কটা হয়ে যাচ্ছে? 8টা হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তাহলে কী হচ্ছে দেখো? Na+। কেন? 11টা প্রোটন আর ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে প্রোটন পজিটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। তাহলে প্রোটন পজিটিভ চার্জ কী হচ্ছে? বেশি ইলেকট্রনের থেকে। তাহলে কটা বেশি আছে? একটা বেশি আছে, তাহলে Na+, অর্থাৎ এটা হচ্ছে তাহলে ধনাত্মক আয়ন। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিলে কেন্দ্রে 11টা প্রোটন হচ্ছে, 12টা নিউট্রন, আর প্রথম কক্ষে দেখো 2টো ইলেকট্রন, তারপর কক্ষে 8টা ইলেকট্রন। তাহলে হয়ে গেল কিন্তু সুস্থির সোডিয়াম আয়ন পরমাণু। এই পজিটিভ দেখাচ্ছি, মানে এটা হচ্ছে ধনাত্মক আয়ন। তাহলে এই যে সোডিয়াম প্লাস আয়ন সে হলো, এবার তাহলে ঋণাত্মক আয়নটা কি? ঋণাত্মক আয়নটা দেখো, আমি একটা ক্লোরিন পরমাণু ছবি এঁকেছি। ক্লোরিন পরমাণু দেখো কেন্দ্রে কটা আছে? 17টা প্রোটন, নিউট্রন কটা? 18টা। তাহলে কী হবে? 17টা প্রোটন থাকলে পরে 17টা ইলেকট্রন থাকবে। প্রথম কক্ষে কটা থাকবে? 2টো, তারপর কক্ষে 8টা, 8 আর 2 10, তারপর কক্ষে কটা থাকবে? 7টা। তাহলে এই 7টা ইলেকট্রন আছে, তো সেই একটা ইলেকট্রন নিয়ে গেলে 8টা হয়ে যাবে। তাহলে এই যে সোডিয়াম পরমাণু যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সেই ইলেকট্রনটা কী হবে? ক্লোরিন পরমাণু গ্রহণ করবে, অর্থাৎ সোডিয়াম পরমাণু ছেড়ে দেওয়া ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করে। এবার কী হচ্ছে দেখো? সেলে হয়ে যাচ্ছে দেখো Cl- আয়ন, কারণ এখানে কেন্দ্রে আছে দেখো 17টা প্রোটন, 18টা নিউট্রন, ইলেকট্রন কটা আছে? 18টা। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ। তাহলে 17 আর 18 কোনটা বেশি? 18 বেশি। কটা বেশি? একটা বেশি। তাহলে চার্জ হচ্ছে 1।
Cl মাইনাস। তাহলে এই সোডিয়াম আর এই Cl নিয়েই হয়ে গেল কি সোডিয়াম ক্লোরাইড। এবং এটা কিভাবে থাকে Na+Cl মাইনাস আয়ন, এটা ধনাত্মক আয়ন আর এটা ঋণাত্মক আয়ন। এবং এটা হচ্ছে কি যৌগ আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে এবার আমরা দেখি, একটুখানি পড়ি। তোমরা সকলেই নুন বা সোডিয়াম ক্লোরাইড দেখেছো। প্রথম ছবি নুনের একটা দানাকে যদি অনেকটা বড় করে দেখানো যায় তাহলে কি রকম দেখাবে? নিচের দ্বিতীয় ছবিটা দেখো, তো এরকম একটা ক্রিস্টাল, ঘনকাকার ক্রিস্টালের মতো দেখাবে। তাহলে এই যে জ্যামিতিক আকৃতির, এই যে জ্যামিতিক আকৃতির নুনের দানাকে দেখা যাচ্ছে, তাকে বলে কেলাস বা ক্রিস্টাল। নুন তো আমরা বাজার থেকে কিনে আনি, কিন্তু যদি আমরা পরীক্ষাগারে নুন তৈরি করি তাহলে কী হবে? এই সোডিয়াম পরমাণু আর গ্যাসীয় ক্লোরিন পরমাণু পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড কঠিন অণু তৈরি হবে। এবং এই সোডিয়াম ক্লোরাইড আমরা পরীক্ষা করে দেখেছি প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নুনকে গলিয়ে তরল করে ফেলা যায়। এবং এর মধ্যে দিয়ে কী করা হয়, যদি আমরা তড়িৎ পাঠাই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, যেহেতু এটা আয়নীয়, সেটা কী হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ যাবে। তো এই তড়িৎটা কোনটা? এটা হচ্ছে কীরকম যাচ্ছে, আয়নের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু একটা কপার তড়িৎ বা অ্যালুমিনিয়াম তার, এর মধ্যে যখন আমরা তড়িৎ পাঠাই সেটা কিন্তু ইলেকট্রনের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করে। আর যখন আমরা কোনো যৌগের মধ্যে, আয়নীয় যৌগের মধ্যে দিয়ে তড়িৎ পাঠাই, তখন আয়নের মধ্য দিয়ে কী হচ্ছে, তড়িৎ যায়। তাহলে এই বইয়ে স্থির তড়িৎ বল ও আধানের ধারণা অংশে তোমরা জেনেছো যে কোনো পরমাণু ইলেকট্রন নিলে বা ছেড়ে দিলে কি হয়, সেটা আমি তো এখনই তোমাদের বললাম। এবং আয়ন কত প্রকার সেটাও দেখলাম। আয়ন 2 প্রকার, ধনাত্মক আয়ন আর একটা কী হচ্ছে ঋণাত্মক আয়ন, তাই তো। এই গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা বা তড়িতের প্রভাবে আয়নের চলাচলের জন্য আমি সেটা তোমাদের আগেই বলে দিলাম। এবার তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি Na+Cl- দুটো আয়ন, যেটা তোমাদের ছবি এঁকে দেখালাম। দেখো এখানে বইয়ে কীভাবে হয়েছে সেটাও দেখিয়েছে। এটা সোডিয়াম পরমাণু, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হচ্ছে, আর একটা ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে Cl- হচ্ছে, যে তৈরি হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা হচ্ছে তাহলে আয়নীয় যৌগ। তাহলে কী হচ্ছে, ধাতু ও অধাতু দিয়ে তৈরি আরও বহু যৌগই ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি বলে প্রমাণ আছে। এদের বলা হয় আয়নীয় যৌগ। অর্থাৎ যখন কোনো যৌগ দুটি আধান থাকে, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান, অর্থাৎ কোনো দুটো পরমাণু, একজন পরমাণু সম্পূর্ণ ইলেকট্রন ছেড়ে দেয় এবং অন্য সেই পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে যে যৌগ তৈরি করে, তখন সেই যৌগটাকে আমরা বলবো আয়নীয় যৌগ, ঠিক আছে। এবং এই আয়নীয় যৌগ জলে, কী বলছি দেখো, আয়নীয় যৌগ জলে দ্রাব্য হয়, তাদের জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী হয়। তাহলে আজ আমার এইটুকু থাক, ঠিক আছে। তাহলে আয়নীয় যৌগ পর্যন্ত পড়ানো থাকলো। তোমরা যারা বুঝতে পারবে না আমার সঙ্গে যোগাযোগ করবে।